দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আতিকুল ইসলাম শাকিল। আমরা আজ এসেছি এমন একজনের কাছে যিনি বাংলাদেশের স্পোর্টসকে আসলে বদলে দিতে চান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন একটি খেলাকে উনি প্রমোট করছেন যিনি আসলে এই খেলাকে আসলে উনি নাম্বার ওয়ান বানাতে চাচ্ছেন। আসলে নাম্বার ওয়ান না বলে আসলে এইভাবে বলা যায়, উনি এই খেলাটিকে জনপ্রিয়তম করতে চাচ্ছেন। যেটা যেমনটি ক্রিকেট, ফুটবল যেভাবে জনপ্রিয় বাংলাদেশে প্রেক্ষাপটে আসলে উনি চাচ্ছেন এই খেলাটি জনপ্রিয় করার জন্য। ওনার নাম আসাদুজ্জামান, মিস্টার আসাদুজ্জামান। উনি আসলে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রেসিডেন্টও। উনি বক্সিংকে আসলে বাংলাদেশের কতদূর নিয়ে যাওয়া সম্ভব, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যুবকদের সক্ষমতা কতটুকু, বা বাংলাদেশ প্রেক্ষাপটে অর্থনৈতিক সক্ষমতা যদি আমরা বলি, সেই বিষয়গুলো নিয়ে উনি কাজ করতে চাচ্ছেন। আসলে আমরা শুনবো তার মুখ থেকেই। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, চেয়ারম্যান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন অ্যান্ড মেন্টর ডাব্লিউবিসি ইউনিভার্সিটি থেকে 2009 সালে মেন্টরশিপ লাভ করেছি। এবং আপনারা জানেন যে ডাব্লিউবিসি ইউনিভার্সিটি মেক্সিকো সিটিতে অবস্থিত, এবং ডাব্লিউবিসি ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোই আপনার এই প্রফেশনাল লাইফ নিয়ে তারা লেখাপড়া করে থাকে। 2009 সালে ওখান থেকে মেন্টরশিপ লাভ করেছি। এরপর 2010, 11, 12, 13 পর্যন্ত আমি ডাব্লিউবিসির সাথে ওয়ার্ক করেছি। বিষয়টা পার্থক্য লক্ষ কোটি গুণ। যেমন আপনার এখন বাতি অফ করে দিলে মনে হবে যেন অন্ধকার আর আলো, ঠিক প্রফেশনাল বক্সিংটা এমন। অ্যামেচার বক্সিং, অ্যামেচার শব্দের অর্থ বাংলায় হচ্ছে শৌখিন। সো শৌখিন বক্সিং, শৌখিন। প্রফেশনাল মানে কি? পেশা। এই পেশা মানে কি? আপনি আজকে একটা দোকান করবেন, দোকানটা সাজানোর জন্য আপনাকে দোকান ভাড়া নিতে হবে, অথবা দোকান কিনতে হবে, দোকানকে ডেকোর করতে হবে, শাড়ি কাপড় বিক্রি করতে হলে শাড়ির দোকান কোথায় আছে সেখানে যেতে হবে, এই মার্কেটে কী কী শাড়ি চলতে পারে সেটা চিন্তা করতে হবে, এই এলাকায় কোন মা বোনেরা বাস করে তারা কী কী শাড়ি পরে, ওই ধরনের শাড়ি আপনার আনতে হবে, আপনি বিক্রি করতে পারবেন। এবং আপনার ওখান থেকে যদি বিক্রিতে বেশি হয় প্রফিট হবে, বিক্রি কম হয় প্রফিট হবে না। প্রফেশনাল বক্সিং ঠিক এরকম। যে বক্সার্স খেলতে যাবে, ও যদি বক্সিং খেলে ও যদি কন্ট্যাক্ট হয়ে যায়, তার মানে একটা টাকা পাবে। দ্যাটস লাইক এ কমপ্লিট কন্ট্যাক্ট গেমস, পেশাগত খেলা। অ্যামেচারে কোনো ফাইন্যান্স থাকবে না, সেকশন থাকবে না, এটা অলিম্পিক্সের রুলস। সো অ্যামেচারে কোনো ফাইন্যান্স যাবে না, প্রফেশনালে আপনার ফাইন্যান্স আর খেলা হবে না। ব্যাপারটা কিন্তু দেখেন দুই রকম। প্রফেশনাল মানে কন্ট্যাক্ট গেমস, আপনার সাথে কন্ট্যাক্ট থাকতে হবে। এই প্রফেশনালটা ম্যানেজিংটা অনেক হাইলি, কিন্তু তার আগের যেটা একজন দুইজন বক্সারের একটা কন্ট্যাক্ট হবে, এই কন্ট্যাক্টটা হয়তো কারা কারা করাচ্ছে, এই যে কমিউনিটি বা কারা এগুলো করছে সেটা আর একটা সেকশন, কিন্তু বক্সারদের মধ্যে একটা কন্ট্যাক্ট হবে যে ও 1 টাকায় এই খেলাটার জন্য রাজি হয়েছে, ও 1 টাকায় এই খেলাটার জন্য রাজি হয়েছে, অমুক কমিশন এটাকে লিপিবদ্ধ করেছে, কমিশন এটাকে আবার আমাদের যেমন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের কাছে সাবমিট করেছে। ইয়েস, দে উইল এগ্রি ফর দিস বাউট, দে গো টু ফাইট, দেন আমাদের স্যাংশন বডি এটাকে স্যাংশন করে, এরপরে ওই খেলাটা হয়। মানে খুব ইজিও না, কারণ এটা ফাইন্যান্স জড়িত আছে। সো আমরা এটাকে ইনশিওরও করা হয়। সো প্রফেশনাল বক্সিং ডে নাইট ডিফারেন্সটা এখানেই যে প্রফেশনাল বক্সিংয়ে ফাইন্যান্স আছে, প্রফেশনাল বক্সিংয়ে রুজি রোজগারের ব্যবস্থা আছে, এটা পেশাগত জায়গা। একজন মানুষ এখান থেকে পেশাগত বক্সিং, তো আপনারা অবশ্যই বাংলাদেশে যারা আছেন অলরেডি অবগত আছেন যে এই পেশাগত বক্সিং পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল গেমস। যদি বলা হয়, আমি রিসেন্টলি একটা ইভেন্টের কথা আপনাদেরকে বলেছি যে রিসেন্টলি টাইসন ফেরি অ্যান্ড আপনার উসেক আলেকজান্ডার। সো টাইসন ফেরি অ্যান্ড উসেক আলেকজান্ডার আগামী 21 ডিসেম্বর রিয়াদ সেশনে বক্সিং খেলতে যাচ্ছে। সো এদের জন্য দুজনের ফেয়ার ধরা হয়েছে প্রায় $1,000,000,000। $1,000,000,000 কত টাকা? আমরা বাংলাদেশি টাকায় যদি অঙ্কে যাই, 12,000 কোটি টাকা প্লাস হবে। বর্তমান 12,000 কোটি টাকা প্লাস হবে তাদের কন্ট্যাক্টে আছে, তারা কম বেশি মিলে। সো এইটা কন্ট্যাক্ট আছে। এরপরে তাদের এক্সট্রা একটা মানি থাকে, স্পন্সর থেকে একটা পার্সেন্টেজ পায়, ওই গেমসের থেকে একটা পার্সেন্টেজ পায়, টিকিট থেকে একটা পার্সেন্টেজ পায়, ওটিপি থেকে একটা পার্সেন্টেজ পায়, তারপরে যে প্রমোট করছে প্রমোটর থেকে একটা, মানে সব কিছু মিলে বক্সারের কাছে চলে যাবে। অ্যাভারেজে ধারণা করা হচ্ছে এই গেমসটা 30 কোর্স, বাংলাদেশি টাকায় আমার যতটুকু ধারণা 30,000 কোটি টাকা ছেড়ে চলে যাবে এই গেমসটা। সো একজন বক্সার প্রফেশনাল বক্সিংটা কীভাবে ডিফারেন্স অ্যামেচার থেকে, একজন বক্সার অলিম্পিক্স খেললেও 1 টাকাও পাচ্ছে না সে। ইভেন অলিম্পিক্স দেশ যদি তাকে সম্মানই দেয়, টাকা কিন্তু কেউ দিচ্ছে না, দেশ যদি তাকে একটা সম্মানই দেয়, অলিম্পিক্স গোল্ড নিয়ে আসেন, দেশের সম্মান, অফকোর্স, নো ডাউট, কোনো সন্দেহ নেই। ভাই আপনার দিন শেষে পেট আছে, যে যদি আপনাকে একটা টাকা না দেয় আপনি ডিমোরালাইজ হয়ে যাবেন,
কিরে আমি 2 বছর ওই কষ্ট করলাম, এত কিছু করলাম, একটা গোল্ড দাম করলাম, আমাকে একটা টাকা কেউ দিল না। আমার তো সংসার আছে, খেতে হবে। আর একটা বক্সার তো এমনি এমনি গ্রো আপ হয় না, তার পিছনে কেউ না কেউ এটা খরচ করে, তারও ব্রেনে আসে আঘাত লাগবে যে তার ম্যানেজিং করে। অলিম্পিক্স গোল্ড পেলেও বাংলাদেশ থেকেও যদি কেউ পায়, সো বাংলাদেশ তাকে বাহবা দেবে, পুরো বাংলাদেশ তাকে সব কিছু করবে। যদি দিন শেষে তাকে একটা টাকা না দেওয়া হয়, তাহলে তার যে ব্যাকগ্রাউন্ডে যে জিমটা বা যে ম্যানেজিংটা বা যারা আছেন তারা যে খুব বেশি হ্যাপি হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ তার পেট আছে, তার খেতে হয়। এই ছেলেটাকে যে অলিম্পিক্স করাবে তার জন্য তাকে প্রচুর খরচ করতে হয়েছে, প্রতিদিন প্র্যাকটিস, খাওয়ার, ডায়েট, নিউট্রিশন, ডক্টর, মানে এভরিথিংস, প্রচুর খরচ। বাংলাদেশের মানুষ এই সেক্টরটা জানেন না। এটার জন্য একটা এডুকেশনাল মানে সেক্টর থাকে, জানানোর জন্য, বোঝানোর জন্য, বা শিক্ষামূলক একটা বিষয় আছে। যে জিনিসটা আমি গত 5 বছরই কিন্তু চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে, এখান থেকে মানুষ কিভাবে এটার প্রতি যাবে। এবং একজন লোক যারা আপনার মনে করেন একজনের টাকা আছে, স্পোর্টসও জানে, বিজনেস করবে, দিস ইজ বিজনেস নট অনলি ফর দ্য স্পোর্টস। ও বিজনেস করবে, একজন ভালো বক্সারের পিছনে সে কিছু টাকা পয়সা খরচ করবে, খরচ করার পরে সেই বক্সার আবার ইনকাম করবে, সেখান থেকে সে কী করবে, একটা পার্সেন্টেজ পাবে, সে একটা কন্ট্যাক্ট করে থাকবে, সে তার ম্যানেজার হবে। সো যাদের ফাইন্যান্স আছে, যারা কোম্পানি, মনে করেন আজকে যদি একটা কোম্পানি, আমি যেমন বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড এখন একটা কোম্পানি, এই কোম্পানিতে আমাদের 24টা ছেলে মেয়েকে আমরা অলরেডি বেতনভুক্ত করেছি। আমরা মান্থলি তাদেরকে স্যালারি দিচ্ছি। কেন দিচ্ছি? তারা কি আমাদেরকে টাকা দিচ্ছে বা 2 বছর দিয়ে আসছে? দেয়নি। আমরা দিচ্ছি, আমাদের ফিউচার চিন্তা করছে। আমাদের ছেলেরা এখন ইন্টারন্যাশনাল অলরেডি খেলা শুরু করেছে। একটা ইন্টারন্যাশনাল খেলা খেলতে গেলে আমরা একটা কন্ট্যাক্ট করি। কত টাকা? ইভেন $2,000। ওকে, $2,000। বক্সারের সাথে আমার কন্ট্যাক্ট আছে। কত টাকা? কারোর সাথে 50%, কারোর সাথে 20%। মানে তারা যা উইন করবে এটার 50% উইন করবে না, কন্ট্যাক্ট গেমস। সে তো এখান থেকে কন্ট্যাক্ট করেই যাচ্ছে, $2,000 সে কন্ট্যাক্ট করে যাচ্ছে। সে এখান থেকে যাবে, খাবে, দাবে, সব কিছু করবে, এবং তারপরে তার টাকাটাও, একটা টাকাও পায়, একটা টাকা আমি পাবো। উইন অর লুজ। উইন অর লুজ, দ্যাটস নট মাই ফ্যাক্ট। যদি উইন হয় তাহলে বড় বড় গেমস থেকে শুরু করে ছোট গেমসে একটা উইনিং মানিও থাকে ইন্টারন্যাশনালে। কিন্তু পার্টিসিপেন্টস করলে একটা কন্ট্যাক্ট গেমস, একটা ফাইন্যান্স পাবে। তো আমাদের বক্সার্সরা এখন ওই লেভেলে না আসলেও কিছুটা অলরেডি মানে একটা প্ল্যাটফর্মে আসছে, আমরা সেলেবল জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছি, আমি সক্ষম হয়েছি। আমি এই জন্য বলবো যে বাংলাদেশের সবাই যদি এই বিজনেসটার প্রতি চলে আসে, তার মানে আপনার মতো প্রতিষ্ঠান আরো একটা দরকার। একজ্যাক্টলি, যদি আরও 10টা প্রতিষ্ঠান এরকম হয় বাংলাদেশে, তাহলে কি হবে, বাংলাদেশের বক্সিং সেক্টরটা বেড়ে উঠবে, তাদের বক্সার্সটা একটা সিস্টেমের মধ্যে দেওয়া যাবে, তখন তারাও তাদের সাথে কন্ট্যাক্টে থাকবে, ইন্টারনাল, তখন আমাদের দেশের মধ্যেও ফাইট হবে যে না, আমার বক্সারকে রেটিংস করতে হবে। আমার বক্সার যখন 5 স্টার হবে, একজন 5 স্টার যদি বক্সার হয়, তার মিনিমাম 3-4 কোটি টাকা কন্ট্রাক্ট হবে মিনিমাম। ট্রাস্ট রাখেন, 5 স্টার বক্সার কখনোই করে না। আমাদের 1.5 স্টার 2 স্টার বক্সার বাংলাদেশে আছে অলরেডি। আমি বাংলাদেশকে নিয়ে এই জন্যই বলছিলাম, যখন বললাম যে হবে না কেন, বাংলাদেশের মানুষ, আমরা নিম্ন আয়ের দেশের মানুষ, আমাদের যদি বাংলাদেশের মানুষের আমরা একটা আয় রোজগারের ব্যবস্থা করতে পারি, সেটা যদি এই বক্সিংয়ের মধ্য দিয়ে হয়, আমার বিশ্বাস টেকনাফ তেঁতুলিয়ায় প্রত্যেকটা ঘরে ঘরে একজন বক্সার জন্ম নেবে। কেননা এটা উইদাউট ইনভেস্টে সে বিজনেসে আসতে পারতেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কি নাই, বাঙালি জাতি পারবে না এমন কিছু নেই, আমি বারবার বলে থাকি, এখনো বলছি। এটার সাথে কি শারীরিক গঠনের বা শক্তিমত্তার কোনো সম্পর্ক নাই? অফকোর্স আছে। যদি না থাকে তাহলে সে খেলবে কিভাবে? তার একটা, বাংলাদেশের মানুষের যে শারীরিক গঠন বা শক্তির যে পার্থক্যটা, এই জায়গাটায় আপনি কি, এখানে আসলেই বাংলা শক্তিগুলো মানুষের গ্রো আপ থেকে করে নিতে হয়। টেকনিক্যালি একটা বিষয় আছে, আমরা যে ব্যাপারে অভ্যস্ত না সে ব্যাপারে কোনো কিছু করতে গেলে আমরা পারবো না। সো একটা মানুষকে যদি আমরা প্রশিক্ষণ দিতে থাকি, সে একটা সময়ভাবে যাবে। আমি একজন সোলজার ছিলাম, আমি সোলজার দিয়ে বলি, আমি কি কখনো রাইফেল চালাবো এরকম চিন্তা করতে পারছি? পারিনি। আমাকে নিয়ে যাওয়া হয়েছে, রাইফেল চালানো শেখানো হয়েছে, রাইফেল চালাচ্ছি, কোনো কিছু মনে হচ্ছে না, এরপরে এমনি এমনি গুলি করতেছি। বিষয়টা এরকম হচ্ছে না? সেম একজন মানুষকে যদি ট্রেন আপ করা হয়, তাহলে সে অফকোর্স ভালো কিছু করতে পারে। বাংলাদেশের মানুষের মধ্যে যথেষ্ট স্কিল আছে, যথেষ্ট প্রতিভা আছে, শুধু দরকার তাদের সঠিক গাইডলাইন। যদি আমরা তাদেরকে প্রপার গাইডলাইন করতে পারি, গভর্নমেন্টের সাপোর্ট থাকে, মানুষের সাপোর্ট থাকে, আমার মনে হয় বাংলাদেশ থেকে খুব দ্রুতই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বের হয়ে যাবে। আপনার যে এই বক্সারগুলো যে তৈরি করছেন, এগুলো মানে ধরেন এই 4 বছরে আসলে কোন পর্যায়ে নিতে পেরেছেন? আগেই বললাম যে আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলে অলরেডি নিয়ে আসছি আমাদের বক্সারদেরকে। আমাদের এখন আসলে ভালো ট্রেনার দরকার। আমরা ওদেরকে আরেকটু ভালো ট্রেন করতে পারলে ওরা গ্লোবাল লেভেলে পারফর্ম করতে পারবে। ওরা গ্লোবাল লেভেলে চান্স পাচ্ছে কিন্তু পারফর্ম করতে পারতেছে না, টু বি অনেস্ট। যেটা ওরা এখনও গ্লোবাল লেভেলে পারফর্ম করতে পারতেছে না, কেননা ওরা গ্লোবাল লেভেলটা একটু ভিন্ন। আমরা অ্যামেচর লেভেলে ছিলাম, অ্যামেচর লেভেলে যেভাবে স্ন্যাপিংয়ে কাউন্ট হয়, গ্লোবালে বা প্রফেশনালে স্ন্যাপিংয়ে কাউন্ট হয় না, প্রফেশনালে ড্যামেজে কাউন্ট হয়।
সো এই ব্যাপারটা বাংলাদেশের যারা জানে না মনে করেন, সো আমি আপনার এই আরটিভির মাধ্যমে একটা নিউজ দিতে চাচ্ছি যে বক্সিংটা যদি মানে কেউ বিজনেসে নিতে চায় সেই জন্য আমার সরাসরি আসতে পারে, অথবা যেহেতু আমি হোম অফ বক্সিং করেছি সরাসরি এখানে চলে আসুক। আমি জানানোর চেষ্টা করব এখান থেকে কিভাবে বিজনেস করা যায়, কিভাবে একজন বক্সারকে ডেভেলপ করা যায়, কিভাবে আমরা বক্সারদেরকে নিয়ে আরও অনেক দূরে যেতে পারি। বাংলাদেশের বক্সার্সরা ছেলেমেয়েরা যথেষ্ট স্কিলেড, কোনো সন্দেহ নেই তারা অনেক স্কিলেড, তারা অনেক দূর যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি যদি ওইভাবে চিন্তা করেন, আমাদের মেক্সিকোর লোকগুলো, আপনি আমি আর মেক্সিকোর দুজনে এনে ছাড়ে দিবেন, এরপরে ভাই এসে বের করতে পারবে না, আরেকজন এসে বের করতে পারবে না যে কে ছিল বাঙালিকে আর মেক্সিকানকে। আমাদের সেম ব্যাপারটা, ফ্রুট প্রায় সেম, সব কিছুই প্রায় সেম। ওরা কীভাবে, ওরাও একই জিনিসটাই করেছে, ট্রেন আপ করতে 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 ওদের একটা আলাদা স্টাইল হয়ে গেছে খেলাধুলার। বাংলাদেশে আমরা অ্যামেচর একটা স্টাইলে চলে আসছি যে না যত পাঞ্চ করবে তত ভালো। এখন বাংলাদেশের প্রত্যেকটা বক্সার ওই টেন্ডেন্সির মধ্যে এখনও আছে। সো এখান থেকে বের হয়ে আসতে হবে। তো এখানে একটা কথা আসে, আপনি একটা বলেছিলেন যে প্রফেশনাল বক্সিং হচ্ছে ড্যামেজে হচ্ছে পয়েন্ট। তো এই বিষয়টা মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, আসলে বক্সিংটা কতটা ভয়ঙ্কর, যে এই বক্সিং এ মানুষ কেন আসবে, ভয়ের কারণে কি মানুষ পিছিয়ে যায় কিনা, যে আপনি এটা কি মনে করেন? হ্যাঁ, এইটা আপনার বাংলাদেশের মানুষের জানা নেই, এইটা আসলে ব্যাপারটা হচ্ছে এইখানে। আপনি যদি বক্সিং এবং আদার্স স্পোর্টস নিয়ে চিন্তা করেন, বক্সিংয়ে কয়টা ইনজুরি আছে পৃথিবীতে, আদার্স স্পোর্টসে কয়টা ইনজুরি আছে পৃথিবীতে, ইভেন বাংলাদেশে বক্সিংয়ে কতটুকু ইনজুরি আছে, আদার্স স্পোর্টসে কতটুকু ইনজুরি আছে, আপনি ইনজুরিগুলো বের করেন। আমাদেরও তো একজন ডক্টর আছে, আমরা বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন, আমরা বক্সিংটাকে কন্টিনিউ করছি, আমাদের একটা মেডিকেল সেকশন আছে, ওখানে একজন ডক্টর আছেন, তারপরে তার অ্যাসিস্ট্যান্ট আছেন। সো আমাদের এখন পর্যন্ত কোনো ইনজুর বাংলাদেশে নেই। আমরা 4.5 বছর করেছি, 4.5 বছর আদার্স স্পোর্টসে যান, 2-1 ইনজুরি পাবেন। তাহলে বক্সিংয়ে ইনজুরিটা কোথায় হলো? বক্সিং এইটা ট্রেন আপের বিষয়। আপনি যদি প্রপার ট্রেনিং করতে পারেন, প্রপার ট্রেন আপ হয়ে যান, আপনাকে তো এখন বক্সিং রিংয়ে উঠাই দিলে আপনি তো পড়ে যাবেন, আর আপনি বলবেন আরে আমার চলটা ফুলে গেল, দাঁতটাও ফুলে গেল, কেমন হলো? কারণ আপনি তো ট্রেন আপ না। বিষয়টা কিন্তু এইখানে। আর আপনি যদি ট্রেন আপ হতেন, আপনি চলটাকে এইভাবে রাখতেন, মানে হার্ড করে রাখতেন, পাশ লাগলেও কিছু মনে হতো না, মনে হতো না ঘুরতেছে না। কিন্তু আপনাকে দিলে কি হবে, পড়ে যেতে পারেন, কিন্তু আমার এখানে ঘুরবে না, কারণ আমি এটাকে স্ট্রং করে ফেলছি, এটা ট্রেন আপ হয়ে গেছে এই জায়গাগুলো, আমরা ওইভাবে নিয়েছি। সো ট্রেন আপ যখন হয়ে যাবে, তখন যখন রিংয়ে উঠবে, এই জন্য প্রপার ট্রেনিং, ট্রেনার, এগুলো খুব ইম্পর্টেন্স। সো আমাদের এগুলো নিয়ে আমাদের যদি আমরা আরেকটু কাজ করতে পারি, এটার জন্য আসলে গভর্নমেন্টেরও যদি সহযোগিতা থাকতো তাহলে আরও দ্রুত হতো আমার জন্য। সত্যি কথা যেটা, আমি 5 বছরে যেটা বুঝেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ছেলেরা এর পিছনে ঝুঁকে পড়বে। এবং আমি মাঝে মধ্যেই বলে থাকি এবং এখনও বলছি যে 2030 সালের মধ্যে বাংলাদেশের সব স্পোর্টসকে ছাড়িয়ে যাব আমরা। এই প্রফেশনাল বক্সিং, বাংলাদেশে যত ধরনের স্পোর্টস আছে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যত ধরনের স্পোর্টস, সবার ঝুঁকি হবে বক্সিংয়ের দিকে। কারণ আমাদের পেট আছে, আমরা নিম্ন আয়ের দেশ, আর আমরা আমাদের সন্তানদেরকে বলবো বক্সিংয়ে যাও, ড্রাগ ছেড়ে দাও, অন্তত ভালো জায়গায় থাকো, হেলদি থাকো। বক্সিং কখনোই একজন মানুষকে ইনজুরির দিকে নেয় না যদি সে ট্রেন আপ হয়। অ্যাক্সেসটা খুব ইম্পর্টেন্ট। যদি অ্যাক্সেস না থাকে, একটা দেশকে রিপ্রেজেন্ট করা খুব কষ্ট হয়ে ওঠে। আমি অ্যাক্সেস না থাকলে তো আপনি টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারবেন। এই অ্যাক্সেস না, এই অ্যাক্সেস না, আরও অ্যাক্সেস আছে। যেমন আমি এখন মনে করেন বাংলাদেশে একটা ইভেন্ট করব বড় মাপের, আমি 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 সেটা বোঝাচ্ছি, যদি প্রোটোকল না থাকে, আমি সাপোজ একজন বড়, আমি আবারও সেই মাইক টাইসন বা বড়জনের কাছে যাবো ওইভাবে, তখন ওদেরকে পারবো না আমি আনতে, চাইলেও তারা প্রোটোকল না দিলে তারা আসবে না। এখানে একটা অনেকগুলো বিষয় আছে। তো সরকার যদি এটাকে প্রপার ওয়েতে না দেখেন বা না চান বা না এটা বোঝার চেষ্টা করেন বা না কথা বলেন, আমি 1000বার চেষ্টা করেছি, আমি কারোর সাথে কথা বলতে পারিনি। কেন? আমি বাঙালি, আমার সাথে কেউ কথা বললো না কেন? কি সরকার দেখেন না? আমাদের স্পোর্টস মিনিস্টার কি দেখেন না? এই ক্রিকেট কি স্পোর্টস মিনিস্টার, আগেরদেরকেই বলতেছি, তারা কি দেখেন নাই? আমি তাদের কথাই বলতেছি। আমাদের স্পোর্টস, শুধু চেষ্টাই করিনি, আমি আমার জুতা নষ্ট করে ফেলছি 3 জোড়া। না, আমাকে একটা পেপারস দিয়েছে, আমি আপনাকে এখন দেখালে বুঝতে পারবেন, একটা পেপার দিয়েছে না, তোমাকে দেওয়া হলো এটা, কিন্তু তোমাকে আমি বললাম তাহলে আমাকেই করেন, ছাড় দেন, ছাড় দেন না কেন? ছাড় দেন না। আমি একটা অ্যাফিলিয়েশন চেয়েছি, প্রপার অ্যাফিলিয়েশন দরকার। প্রপার অ্যাফিলিয়েশন থাকলে তো আমি অর্গানাইজ করতে পারবো। ইভেন ডাব্লিউবিসি কেন, আরও বড় বিসি কেন, পুরো এটাকে আমি পারবো না। এটা কি আপনার বক্সিং ফেডারেশনের সাথে হয় না? বক্সিং ফেডারেশন তো অ্যামেচর কেন্দ্রিক, তারা তো এখানে ফাইন্যান্সটা কোথা থেকে করবে?
এখানে তো গভর্নমেন্ট আপনাকে ফাইন্যান্স করতে বলতেছি না, আমি বলছি আমার ফাইন্যান্স তো দরকার নেই, ফাইন্যান্স ইন্টারন্যাশনাল পলিসি এটা, আমি দ্যাটস লাইক এ বিজনেস, আপনি নিড টু অ্যাফিলিয়েশন। অ্যাফিলিয়েশন হলে তো আপনি এনএসসির আন্ডারে চলে যাবেন। না 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 না, অ্যাফিলিয়েশন থাকবে আপনার এইটার জন্য বিজনেস অ্যাক্সেসটা থাকবে, বাংলাদেশের মানুষ বিজনেস করবে, এটার অ্যাফিলিয়েশন গভর্নমেন্ট করে দিয়েছে। ওকে, আপনার অ্যাফিলিয়েশন তো শুধু যে এনএসসির আন্ডারে চলে যেতে হবে একেবারে অ্যাফিলিয়েশন হলে ওটাই করতে হবে, এনএসসির একটা প্রোটোকল আছে, এনএসসির একটা রুলস আছে, ক্রাইটেরিয়া আছে। বাট প্রফেশনাল বক্সিং তো আমি আপনাকে যখন অ্যাপ্লিকেশনটা দিয়েছি আমি তো লিখে দিয়েছি এটার পরিবর্তন হবে না, এটার পরিবর্তন হতে গেলে জাতীয় সংসদে করতে হবে, কেননা এটা ইন্টারন্যাশনাল রুলস। এই রুলসে আপনি অ্যাফিলিয়েশন করবেন, বাংলাদেশের ছেলে হোক মেয়ে হোক তারা খেলবে, তারা বাইরেও যাবে আসবে। আপনি বলছেন ডব্লিউবিসির যে রুলসগুলো ওগুলো আপনি উপস্থাপন করেছেন। এক্স্যাক্টলি, আমি প্রপার ক্রাইটেরিয়ার মধ্যে তাদের কাছে আমি এটা উপস্থাপন করেছি, এই রুলসে একটা অ্যাফিলিয়েশন দরকার। প্রতিটা দেশে কি এইভাবে চলে যে Exactly, মূল 100%। যেটা হচ্ছে অ্যামেচার যারা তারা তো একটু ডিফারেন্ট চলে, কিন্তু দুইটা কান্ট্রি তিনটা কান্ট্রি আছে পৃথিবীতে যারা একটা সেকশন থেকে দুইটা চালায়, তার মধ্যে জাপান চালায়, জেবিসি জাপান বক্সিং চালায় সেই জিনিসটা একটাই দুইটা চালাচ্ছে, এটা সরকার চাইলে পারে, এটা গভর্নমেন্ট চাইলে পারে যে না আমরা একই জায়গায় বসে দুইটাকেই চালাবো। এখন বিষয়টা হচ্ছে আমার আলাদা উইং হিসেবে দেখায়, ওইখানেই দুটো উইং করে গভর্নমেন্ট একজন মিনিস্ট্রি ওটা মেনটেন্স করে, একজন মিনিস্ট্রি একটা মেনটেন্স করছে, তাহলে কি হচ্ছে যখন এখানে দেখছে ডেভেলপমেন্টে কাকে অলিম্পিক্সে পাঠাবো তাকে আলাদা করতেছি, কাকে প্রফেশনাল নেবো তাকে আলাদা করতেছি, বক্সার বেড়ে উঠতেছে, কাকে আমি কমনওয়েলথে দিব তাকে আলাদা করতেছি। কারণ এখানে কিছু বিষয় আছে, আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলে ফেললে অলিম্পিক্স খেলতে পারবেন না, প্রফেশনালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলার পরে অলিম্পিক্স খেলতে পারবেন না আপনি, বাংলাদেশকে তখন কান্ট্রি রিপ্রেজেন্ট করবেন না, তখন আপনাকে চিন্তা করতে হবে না এর স্কিল যেভাবে এর যে বয়স আছে ওকে আমরা অ্যামেচারের জন্য রাখি, ওকে নিয়ে আমরা অলিম্পিক্সের স্বপ্ন দেখি। দেশ করবে, দেশ তাকে আবার ফাইন্যান্স সাপোর্টও করবে, কেননা তার তো খেতে হবে। সে প্রফেশনালি তো টাকা পাইতো, হ্যাঁ প্রফেশনালি টাকাটা পাইতো না, সে তো ভালো বক্সার, তো তাকে রেখে দেওয়া হচ্ছে কেন, বাংলাদেশের দেশের স্বার্থে। সো দেশ তাকে অবশ্যই সাপোর্ট করবে, এটা আমাদের দেশে হচ্ছে না, বা এই ধরনের কোনো পলিসি বাংলাদেশে নেই। আমি এদেরকে এটা নিয়ে বলেছি, আগের দুজন স্পোর্টস মিনিস্টারের সাথে আমি অনেকবার বসছি, টু বি অনেস্ট। আপনি বলতে চাচ্ছেন যে ভালো বক্সার তৈরি করতে হলে প্রফেশনাল আমব্রেলার নিচে তৈরি করতে হবে তাদেরকে, হ্যাঁ এটাই করতে হবে, আদারওয়াইজ আপনি যখন কাউকে টিস করতেছেন তুমি ফাস্ট মারো যত হাত ছাড়ো তত তোমার সুবিধা, এটা অ্যামেচারের জন্য যাচ্ছে। তো এখন একইভাবে যখন আপনি আবার বলতেছেন যে না তুমি একটাই করো, খুঁজে খুঁজে একটা ড্যামেজ করো, তাহলে স্লো হয়ে গেল খেলা, তাহলে তো অ্যামেচারের সাথে যাচ্ছে না, কারণ সে হেরে যাচ্ছে, ওই তো একটা মারার চিন্তা করতেছে, তো হেরে যাচ্ছে। স্ন্যাপিং আর ড্যামেজ দুইভাবে যায়, প্রফেশনাল ট্রেন আপ হয় একভাবে আর অ্যামেচার ট্রেন আপ হয় আরেকভাবে, দুইটি একই সাথে ট্রেন আপ হয়ে গেলে খুব টাফ হয়। 4 রাউন্ড বক্সিং পর্যন্ত করতে পারে বক্সাররা, প্রফেশনাল বক্সিং স্টার্ট হয় 4 রাউন্ড থেকে, আর অ্যামেচার বক্সিংয়ের শেষ হচ্ছে 3 রাউন্ডে। তার মানে হচ্ছে যে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এই 4 বছরে যেটা দেখেছেন যে স্পন্সরের চাইতে বড় বাধা হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েশনটা এখনো পাননি। এক্স্যাক্টলি, স্পন্সরের সাথে এই স্পন্সর যদি নাও হয় ইন্টারন্যাশনাল, আমরা এই বড় ধরনের এই ইভেন্ট আয়োজন করতে পারবো যদি অ্যাফিলিয়েশনটা কমপ্লিট থাকে, কারণ অ্যাফিলিয়েশনটা যতক্ষণ কমপ্লিট না থাকে আমরা আয়োজন করতে পারবো, আমার পয়সা দিয়ে আমি আয়োজন করব কতক্ষণ, পৃথিবী তো আপনাকেই দেবে না, মানে সবাই তো আপনার কাছে আসবে না তখন। ইভেন আপনি কারোর জন্য রিকমেন্ড করবেন ভিসার জন্য, সে দেশ থেকে যখন আপনার অ্যাম্বাসি যাবে, আপনার অ্যাম্বাসি দেখা যাবে যে বলবে যে ভাই আমি তো দিতে পারবো না ভিসা, তার মানে কি আপনার জন্য লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। সো আমি আমার একজন বাঙালি, একটা দেশের একজন নাগরিক, আমি যদি একটা কিছু করতে চাই সেটা যখন করতে পারতেছি না, তখন এটার জন্য মানে খুবই অড লাগে, খারাপ লাগে নিজের কাছে, যে আমি আমার দেশে বাস করি, আমি আমার মতো করে চলতে পারছি না। আমি তো ফাইন্যান্সও চাচ্ছি না, আপনি মিনিস্টার, আপনার কাছে আমি ফাইন্যান্স চাচ্ছি না। বাংলাদেশে বক্সিং বা এই সেক্টরে স্পন্সর খুব কম ছিল, বা নেই বললেই চলে, জিরো লেভেলের। যেমন আমি আমার 4.5 বছরে একজন বা দুইজন স্পন্সর পেয়েছি, পুরো 4.5 বছরে। কিন্তু ভালো করলে তো ইন্টারন্যাশনাল স্পন্সরও পাবেন। অফকোর্স পাবো, আবার বক্সারের জন্যই পাবো। আপনি ওই এডিডাস, নাইকো, পোমা এরা বক্সারের জন্য বসে থাকবে, কারণ বক্সার তো গ্লোবালে যাচ্ছে, তখন তো বক্সার বাংলাদেশ থেকে কি স্পন্সর করবে, উই ডোন্ট কেয়ার, সেটা আমি হ্যান্ডেল করব, বা যখন যে কোম্পানিগুলো থাকবে কোম্পানিগুলো হ্যান্ডেল করবে। এরকম যদি আরও 10টা কোম্পানি হয় 10টা কোম্পানি হ্যান্ডেল করতে পারবে। আমি এইটা বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে কি হচ্ছে প্রত্যেকটা, আপনি টেকনাপে খেললে সে টেকনাপে যারা ওইখানে অর্গানাইজার আছে তারা হ্যান্ডেল করবে, তেঁতুলিয়াতে খেলবে অ্যাট দ্য সেম থিংস, ও অর্গানাইজ মেনটেন্যান্স করবে, আবার আমি করতেছি আমারটা আমি মেনটেন্যান্স করব। যদি একটা ছেলে বক্সার হতে চায় সে কোথা থেকে শুরু করবে এবং কাদের কাছে যাবে?
দ্যাটস আ বিগ কোশ্চেন সত্যি ফর বাংলাদেশের জন্য। একজন বক্সার যদি হতে চায় তাহলে সে কোথায় যাবে? মূলত যে কোনো খেলাতেই তো একটা মানে হ্যাঁ, মেন্টর হ্যাঁ, লাগে, সময় তো যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে খুবই ডিফিকাল্ট হয়ে পড়েছে যে আমাদের আমি এই ৪ বছর ওয়ার্ক করার পরে আমার সাথে ৪৭টা জেলা ওয়ার্ক করতেছে কিন্তু। তো ছোট, ছোট করে আছে কিন্তু ওখানে খুব ভালো মানের ট্রেনার নেই। এখানে একটা জায়গায় বাংলাদেশের ওই যারা খুব এক্সাইটেড অথবা ভালো কিছু করতে চাচ্ছে কিন্তু তারা ওখান থেকে পারতেছে না, এই একটা ব্যাপার দাঁড়াচ্ছে। সো আমি বেশ কিছুদিন আগে একটা মেসেজ দিয়েছিলাম যে আমরা যদি এখানে খুব দ্রুতই আমি একাডেমি করে ফেলবো, অর্থাৎ লেখাপড়ার ব্যবস্থাও করে ফেলবো এর সাথে। আমি আপনাকে আজকেও একটা কথা বলছিলাম, আস্তে আস্তে আপনার এখানে বাইরে যখন দেখা হলো যে আমি একাডেমিক করব বাংলাদেশের বক্সারদের জন্য যারা বক্সিং করতে পারেন। যেমন আপনি বললেন তার অবস্থা কি, সে তো যেতে পারতেছে না কোথাও। সাপোজ মনে করেন এখন যদি আমি তেঁতুলিয়ায় যাই, তেঁতুলিয়ায় কোনো বক্সিং নেই, কিন্তু তেঁতুলিয়ার কোনো একটা ছেলে খুবই ফিটনেস ভালো আছে, সে বক্সিং করতে চাচ্ছে, সে কোথায় যাবে? বিষয়টা না এরকম না। সো আমি ওর জন্য মেসেজ দিচ্ছি যে ও সরাসরি আমার এখানেও আসতে পারবে চাইলে। আমি তাকে এখানে রেখে দেবো, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো, স্টার্টিংটা এবং লেখাপড়ার ব্যবস্থাও করে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে আমি প্ল্যান করতেছি এবং এটা নিয়ে আমি আমাদের কোম্পানির সবাইকে নিয়ে বসছি এবং এটা আমরা ফাইনাল করেছি। বাংলাদেশে যাদের মধ্যে স্কিলেড, যারা অলরেডি ভালো কিছু করতে চায়, আমরা তাদেরকে এই সুযোগ দিব। আমরা লাস্টে রাজশাহী থেকে প্রায় 7 জন লোককে আমরা এখানে জয়েন করিয়েছি। যশোর থেকে আমরা প্রায় 7 জন লোককে জয়েন করেছি নতুন এই 1 মাসে। লাস্ট 1 মান্থে আমরা প্রায় 14 জন লোককে এখানে জয়েন করিয়েছি। মানে এরা কখনো কোথাও বক্সিং করে নাই, না, ফ্রেশার। করেছে বাট মানে এই প্রফেশনাল লেভেলে করেনি। মানে আমি বলছি যে একজন ফ্রেশার কেউ কি boxing ফ্রেশার কেউ, হ্যাঁ থাকতে ফ্রেশার পারে? অফকোর্স আসতে পারে। আমরা যদি তার মধ্যে সেই স্কিল দেখতে পাই, আমরা তো একটা মানুষের যদি মনে হয় কারো ইচ্ছা শক্তি থাকলে এদের কি বোঝা যায় না। বয়সের কোনো বাধা আছে? বয়স প্রফেশনালের জন্য 25-এর আগেই জয়েন করা উচিত। আমি মনে করি একজন প্রফেশনাল বক্সার হবার জন্য তার বয়স 25-এর আগেই সে যেন আসে, আর 18-র নিচে না। 18-র নিচে প্রফেশনাল হয় না, বাট আমরা স্কিল দেখলে 18 কেন 14তেও আমরা এখানে আপনি জব দিব। বললেন যে হ্যাঁ মানে আমার কাছে আছে, আছে, তাদেরকে আমরা রেখে দিয়েছি, ডেভেলপ করতেছি আমরা ফিউচারে 18তে নিয়ে তারা। ফিউচারের জন্য। জি, আমাদের মধ্যে 2টা ছেলে আছে যারা অলরেডি এখনও বক্সিং খেলায় নেই, তাদেরকে আমরা এখানে স্যালারি করতেছি। এখনও তাদেরকে বক্সিং খেলায় নেই। বাংলাদেশের মানুষকে বললে হয়তো মানুষ বলবে যে কী বলে, পাগল নাকি ছেলেটা, বাট বাস্তব কথা বলছি। তাদেরকে এখন আমি বক্সিং খেলায় নেই, বাট তাদেরকে আমি স্যালারি করি মান্থলি, থাকা খাওয়া তারপরে স্যালারি সব কিছু মিলে মানে অনেক হার্ড। সো কেন করতেছি, উদ্দেশ্য তো আছে আমার, তাই না? একেবারে যে আমার কিছু নাই তা তো না, আমি একটা উদ্দেশ্য নিয়ে করতেছি। প্রথমত হচ্ছিল তার স্কিল আমার ভালো লেগেছে, দ্বিতীয়ত হচ্ছিল সে যখন বেড়ে উঠবে আমার চিন্তা আছে বাংলাদেশ থেকে কোনো বক্সার অলিম্পিক করতে যাক, আমি ওই লেভেলটাকেও সাইড করতেছি আস্তে আস্তে। যদি বাংলাদেশ অলিম্পিক্স অ্যাসোসিয়েশন সাপোর্ট করে ওয়েল, যদি সাপোর্ট না করে তাহলে আমি জিবি বক্সিংয়ের সাথে আলোচনা করেছি। আমি যেহেতু পৃথিবীর বক্সিংয়ের সাথে আছি, সো আমি গ্রেট ব্রিটেন বক্সিংয়ের সাথে কথা বলেছি, তারা আমাকে সাপোর্ট করবেন। সো আমরা অলিম্পিক্সের জন্য বাংলাদেশকে নিয়ে আমি আগায় যাব। কথা চলে আসে যে বাংলাদেশের ছেলেপেলেদের নিয়ে তো কাজ করবেন, তো আপনার অলরেডি চুক্তিবদ্ধ কিছু বক্সার আছে, এরা কতদিন হয়েছে আপনার সাথে কাজ করে এবং মিনিমাম কত স্যালারি পাচ্ছে চুক্তিতে এবং ম্যাক্সিমাম কত আছে? তাহলে মানে আমাদের ছেলেপেলের একটা মেসেজ পাবে যে আচ্ছা, মিনিমাম আচ্ছা, আচ্ছা। এরকম তো পাওয়া যাবে। টু বি অনেস্ট, আমাদের কাছে এই মুহূর্তে যারা একদম মিনিমাম স্যালারিতে আছে তারা 14,000 টাকায় আছে, 14,000 টাকায় আছে। মান্থলি? হ্যাঁ, মান্থলি। বয়স কেমন তাদের? 18, 19, এবং ওরা কি থাকা খাওয়া কি? 20 ম্যাক্সিমামই আমার এখানেই থাকে, আর কেউ তাদের বাসায় প্র্যাকটিস করে বাসা থেকে আসে। ওকে, আর ম্যাক্সিমাম আমার এখানেই থাকা খাওয়া, আমাদের এখানে সব কিছু এখানে ফ্রি পাচ্ছে। মানে এটা হচ্ছে তারা তারা প্র্যাকটিস। ট্রেনিং কী কী পাচ্ছে সুবিধা দেখেন। একজন শুধু 14,000 টাকা মিনিমাম স্যালারি বললে ভুল হবে, কারণ এখানে আমি ব্যক্তিগতভাবে আমি একজন মেন্টর, একজন ট্রেনার, আমি নিজে ট্রেন করি তাদেরকে। আমার 4 জন ট্রেনার আছে, তারা ট্রেন আপ করতেছে। আমার একটা জিম আছে, অ্যারিনা আছে, সেখানে তারা ওই অ্যারিনার ফ্রি ট্রেনিং করতেছে, ওই ইকুইপমেন্টস থেকে শুরু করে। আমার একটা হাউস আছে নেওয়া ওদের জন্য, সে হাউসে মানে ট্রেনিং থাকতেছে। তো আসলে খরচটা বেশি। অনেক খরচ, হিউজ খরচ, সব আপনি দিচ্ছেন? সব আমি প্রোভাইড করতেছি। তো তারপরে মনে করেন ম্যাক্সিমাম কত আছে এর মধ্যে যারা ভালো করতেছে? ম্যাক্সিমাম যে হচ্ছে ছেলেটা হলো, দেখলাম ফাইট করলো হ্যাঁ ইন্ডিয়ার একটা ছেলের 24,000 সাথে। টাকা, 24,000 টাকা আছে না ওই ছেলেটা। তো সাবিউল ইসলামের কথা হ্যাঁ, বলছেন, সাবিউল সাবিউল ইসলামের 17,000 টাকা স্যালারি। আচ্ছা, আর একটা রবিউল নাকি ছিল? আর একটা আছে হলো আপনার হলো আব্দুল মোতালেব, 20,000 টাকা স্যালারি। ওকে, মানে এরা এরা যে এই ফাইট গুলো করে এগুলোর জন্য কি ওরা কোনো টাকা পায়? হ্যাঁ, 20% পায়। যাদের স্যালারিভুক্ত তাদেরকে আমি 20% টাকা দিই, যে টাকাই কন্ট্যাক্ট করা হয়। যেমন গত গেমসে আমরা একে আমরা 12 মানে 12 5 বরং 60,000 টাকা কন্ট্যাক্টে করেছিলাম ওই সাবিউলকে, তাহলে ও 20% পেয়ে যাবে এখান থেকে।
যদি 1 লাখ টাকা কন্ট্রাক্ট করতাম 1 লাখ টাকার 20% পাবে, সেম 20% তারা পাবে স্যালারি। ওরা এখন বছরে কয়টা ফাইট পাচ্ছে? একদম 12টা পাই মিনিমাম। 12টা পায়, হ্যাঁ, মানে আমরা এই ওখান মানে থেকেও অ্যাজ বলা যায় ইউজুয়াল, আরো 10-15 হাজার টাকা আসতেছে হ্যাঁ প্রতি মাসে। হ্যাঁ মোটামুটি 10,000-এর উপরে যায় আর কি অ্যাভারেজ। তার তো মানে দেখা গেছে একজন লোকের, আমার একজন প্রত্যেকটা লোকের পিছনে টু বি অনেস্ট, অনেককে হয়তো বিশ্বাসই করতে পারবে না, 50 থেকে 60 হাজার টাকা খরচ হয় প্রতি ম্যানের পিছনে, ওইভাবে চিন্তা করতে গেলে। খরচ, কারণ আমি বলছি ওরা হ্যাঁ, কত পাচ্ছে, মানে দেখা যাচ্ছে মাসে আপনার বেতন এবং কোনো ফাইট থেকে যদি পায়, যদি অ্যাটলিস্ট আপনি 7টা বা 8টা ফাইট কনফার্ম যদি করেন তাহলে মনে করেন 80,000 টাকা গেল, আর 10কে একটা মানে যুজুয়াল করেন। আর যদি স্যালারিটা মনে করেন 18-20 বা 25-30 পাচ্ছে আর কি, যারা হ্যাঁ অ্যাভারেজ, ইয়াং, যারা অ্যাভারেজ ছেলেপেলে। ইয়াং ওদের বয়স ছেলে, কত বললেন যেন? 18 থেকে 18 না আরো কমও আছে, কত 14 বয়স থেকে 15 তাদের নেওয়া 15 হয়? 2জন আছে যারা লেখাপড়াও করতেছে। আর আমরা 3-4টে ছেলে আমাদের সাথে এখানে আছে যারা ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিয়েছি আমরা, লেখাপড়াও করতেছে এবং পাশাপাশি আমাদের সাথে বক্সিংও করতেছে। যদি একটা ছেলে বক্সার হতে চায়, সে কোথা থেকে শুরু করবে এবং কাদের কাছে যাবে? দ্যাটস আ বিগ কোশ্চেন সত্যি ফর বাংলাদেশের জন্য। একজন বক্সার যদি হতে চায় তাহলে সে কোথায় যাবে? মূলত যে কোনো খেলাতেই তো একটা মানে হ্যাঁ মেন্টর হ্যাঁ, লাগে, বাংলাদেশের কোথায় যাবে? বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে খুবই ডিফিকাল্ট হয়ে পড়েছে যে আমাদের, আমি এই 4 বছর ওয়ার্ক করার পরে আমার সাথে 47টে জেলা ওয়ার্ক করতেছে, কিন্তু তো ছোট ছোট করে আছে, কিন্তু ওখানে খুব ভালো মানের ট্রেনার নেই। এখানে একটা জায়গায় বাংলাদেশের ওই যারা খুব এক্সাইটেড অথবা ভালো কিছু করতে চাচ্ছে কিন্তু তারা ওখান থেকে পারতেছে না, এই একটা ব্যাপার দাঁড়াচ্ছে। সো আমি বেশ কিছুদিন আগে একটা মেসেজ দিয়েছিলাম যে আমরা যদি এখানে খুব দ্রুতই আমি একাডেমি করে ফেলবো, অর্থাৎ লেখাপড়ার ব্যবস্থাও করে ফেলবো এর সাথে। আমি আপনাকে আজকেও একটা কথা বলছিলাম, আস্তে আস্তে আপনার এখানে বাইরে যখন দেখা হলো, যে আমি একাডেমিক করব বাংলাদেশের বক্সারদের জন্য যারা বক্সিং করতে পারেন। যেমন আপনি বললেন তার অবস্থা কি, সে তো যেতে পারতেছে না কোথাও। সাপোজ মনে করেন এখন যদি আমি তেঁতুলিয়ায় যাই, তেঁতুলিয়ায় কোনো বক্সিং নেই, কিন্তু তেঁতুলিয়ার কোনো একটা ছেলে খুবই ফিটনেস ভালো আছে, সে বক্সিং করতে চাচ্ছে, সে কোথায় যাবে? বিষয়টা না এরকম না। সো আমি ওর জন্য মেসেজ দিচ্ছি যে ও সরাসরি আমার এখানেও আসতে পারবে চাইলে, আমি তাকে এখানে রেখে দেবো, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো, স্টার্টিংটা এবং লেখাপড়ার ব্যবস্থাও করে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে আমি প্ল্যান করতেছি এবং এটা নিয়ে আমি আমাদের কোম্পানির সবাইকে নিয়ে বসছি এবং এটা আমরা ফাইনাল করেছি। বাংলাদেশে যাদের মধ্যে স্কিলেড, যারা অলরেডি ভালো কিছু করতে চায়, আমরা তাদেরকে এই সুযোগ দিব। আমরা লাস্টে রাজশাহী থেকে প্রায় 7জন লোককে আমরা এখানে জয়েন করেছি, যশোর থেকে আমরা প্রায় 7জন লোককে জয়েন করেছি নতুন এই 1 মাসে। লাস্ট 1 মান্থে আমরা প্রায় 14জন লোককে এখানে জয়েন করেছি। মানে এরা কখনো কোথাও বক্সিং করে নাই? না, ফ্রেশার? করেছে বাট মানে এই প্রফেশনাল লেভেলে করেনি। মানে আমি বলছি যে একজন ফ্রেশার কেউ কি ফ্রেশার কেউ, হ্যাঁ আসতে ফ্রেশার পারে? অফকোর্স আসতে পারে, আমরা যদি তার মধ্যে সেই স্কিল দেখতে পাই। আমরা তো একটা মানুষের যদি মনে হয়, কারো ইচ্ছা শক্তি থাকলে এদের কি বোঝা যায় না। বয়সের কোনো বাধা আছে? বয়স প্রফেশনালের জন্য 25-এর আগেই জয়েন করা উচিত। আমি মনে করি একজন প্রফেশনাল বক্সার হবার জন্য তার বয়স 25-এর আগেই সে যেন আসে, আর 18-র নিচে না। 18-র নিচে প্রফেশনাল হয় না, বাট আমরা স্কিল দেখলে 18 কেন 14তেও আমরা এখানে জব আপনি দিব। বললেন যে হ্যাঁ, মানে আমার কাছে আছে, তাদেরকে আমরা রেখে দিয়েছি, ডেভেলপ করতেছি আমরা ফিউচারে 18তে নিয়ে তারা। ফিউচারের জন্য। জি, আমাদের মধ্যে 2টা ছেলে আছে যারা অলরেডি এখনো বক্সিং খেলাই নেই, তাদেরকে আমরা এখানে স্যালারি করতেছি, এখনো তাদেরকে বক্সিং খেলাই নেই। বাংলাদেশের মানুষকে বললে হয়তো মানুষ বলবে যে কী বলে, পাগল নাকি ছেলেটা, বাট বাস্তব কথা বলছি। তাদেরকে এখন আমি বক্সিং খেলাই নেই, বাট তাদেরকে আমি স্যালারি করি মান্থলি, থাকা খাওয়া তারপরে স্যালারি সব কিছু মিলে মানে অনেক হার্ড। সো কেন করতেছি? উদ্দেশ্য তো আছে আমার, তাই না? একেবারে যে আমার কিছু নাই তা তো না, আমি একটা উদ্দেশ্য নিয়ে করতেছি। প্রথমত হচ্ছিল তার স্কিল আমার ভালো লেগেছে, দ্বিতীয়ত হচ্ছিল সে যখন বেড়ে উঠবে, আমার চিন্তা আছে বাংলাদেশ থেকে কোনো বক্সার অলিম্পিক করতে যাক, আমি ওই লেভেলটাকেও সাইড করতেছি আস্তে আস্তে। যদি বাংলাদেশ অলিম্পিক্স অ্যাসোসিয়েশন সাপোর্ট করে ওয়েল, যদি সাপোর্ট না করে তাহলে আমি জিবি বক্সিংয়ের সাথে আলোচনা করেছি। আমি যেহেতু পৃথিবীর বক্সিংয়ের সাথে আছি, সো আমি গ্রেট ব্রিটেন বক্সিংয়ের সাথে কথা বলেছি, তারা আমাকে সাপোর্ট করবেন। সো আমরা অলিম্পিক্সের জন্য বাংলাদেশকে নিয়ে আমি আগায় যাব। বিজনেসের জায়গা, অফকোর্স শুধু বিজনেসের জায়গায় না, দেশের জন্য অনেক কিছু, একটা দেশের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য প্রফেশনাল বক্সিং যে কত বড় ভূমিকা রাখে। যদি আপনার পার্শ্ববর্তী কয়েকটা কান্ট্রির দিকে তাকান, ইভেন জাপান এত উন্নত কান্ট্রি, তারও প্রায় 24% ইনকাম করে বক্সিংয়ের মধ্য দিয়ে। জাপান এত উন্নত কান্ট্রি, তার 24% আর্ন আছে বক্সিংয়ের মধ্য দিয়ে। ফিলিপিন্স ডেভেলপ হয়ে গেছে একজন বক্সারের মধ্য দিয়ে। আপনারা জানেন ম্যানিফ্যাকচার, যার কথা কিছুক্ষণ আগেই বলেছিলাম। সো পুরো একটা কান্ট্রি ডেভেলপ হয়েছে একজন বক্সারের মধ্য দিয়ে। একজন বক্সার্স একটা কান্ট্রির মধ্যে 5,000 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করে দিয়েছে ফ্রি। ভাবা যায়, বাংলাদেশেও তো অনেক স্টার আছেন, ক্রিকেট বলি ফুটবল বলি নাম না বলি, কই
আমাদের সাধারণ জনগণের জন্য কি করেছেন? কতটুকু সম্ভব হয়েছে আর কি? কিছুই করতে পারেননি। কেন করতে পারেননি তা বলি। তারা কিন্তু ঘাম ঝরায় টাকা ইনকাম করেছেন। বক্সিংয়ে ঘাম ঝরায় কিন্তু ধুমধাম ইনকাম করার একটা পসিবিলিটি থাকে। তো ওরা ধুমধাম ইনকাম করে ফেলেছে। বিলিয়নার সে পৃথিবীতে। তো সে যদি ওখান থেকে 10 মিলিয়ন খরচ করে ফেলে, 5 মিলিয়ন খরচ করে ফেলে, তার তো গায়ে বাজবে না। আপনার বিষয়টা যা আমরা জানতে চাই আসলে, আপনার বক্সিং এ কিভাবে আসা, বক্সিং এর এই ইয়েতে কিভাবে আসা? এটা একটা ইতিহাস। তো আজকে আমি বলবো সত্যির কথাই, যেটা শুক্রাবাদ, মানে আমাদের এইটা আর কি ধানমন্ডির যে সূত্রাবাদ, ওইখানে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ক্লাব আছে। আপনারা জানেন যে রুবেলের ভাই সোহেল রানা উনি চালাতেন, আর আমাদের যে ওস্তাদ জাহাঙ্গীর আলম নামে পরিচিত মার্শাল আর্টে আপনারা অনেকেই সবাই চেনে বাংলাদেশের যারা মার্শাল আর্টের সাথে জড়িত। সো ওনাদের এইগুলো আমি দেখতাম, দেখার পরে আমার ভিতরে ছোটোবেলা থেকে একটা ফিলিংস জাগে। ওনারা ওইখানে প্র্যাকটিস করতো ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ক্লাবে। সো এখান থেকে একটা সময় আমি ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ক্লাবে ভর্তি হই এবং আমি কাতাক শিখি। তারপরে আমি সাদা বেল্ট নেই। এরপরে যখন পরবর্তী স্টেপে যায় আমাকে একটা হাফ সাকিং করানোর জন্য দেয়। পড়লে আমি আবার মিস করি, টার্গেট মিস করে আমি মাটিতে পড়ে যাই। এরপরে আমি মাজায় ব্যথা পাই। এরপরে আমি আর মার্শাল আর্ট করি না। তারপর থেকে অনেক দিন আমার জীবন একভাবে কাটে। এরপরে আমি কোনো একটা সময় বাংলাদেশ আর্মির সাথে যোগ দিই 1991 সালে। সো এরপরে অল্প একটা সময় আর্মির সাথে আমি থাকি এবং বক্সিংয়ের সাথে যুক্ত হই এবং বেসিক্যালি 7 বছরের মতো বক্সিং আমি করেছি। সো আমি 6 বছরই মানে গোল্ড অর্থাৎ বাংলাদেশ আর্মি স্বর্ণপদক লাভ করেছি। সো এটা ছিল আমার বক্সিংয়ের যাত্রা শুরু। এরপর আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বক্সিং আমার মনে হলো যে না, এটা আসলে ওইভাবে যায় না। আমি পেশাগত লাইফটা বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। সো যখন আমি এখানে বাংলাদেশের এই বক্সিং সেক্টরটার থেকে দেখি না আমার আসলে লাইফ বলতে কিছু নেই, আমি এখানে চলার চেষ্টা করছি একভাবে। তো চলার যখন সরকার বা আমাদের সাথে আর্মির এই সাথে হলো না, একটা পর্যায়ে আর্মির সাথে সসম্মানে বিদায় নেওয়ার জন্য বললে আর্মি আমাকে সসম্মানে বিদায় করে দেয়। মূলত 2008-9 গিয়ে আমি পুরোপুরিভাবেই এটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছি যে আমার লাইফে আর বক্সিং ছাড়া অন্য কিছু আমি আর ভাবতে পারবো না। আমি বক্সিং করি, আমি বক্সিং বিজনেসটা বোঝার চেষ্টা করেছি 2005-6 থেকে। তো 5-6 থেকে বুঝলেও 2009-10 যখন আমি সার্টিফাইড হয়ে যাই ওয়ার্ল্ড ওয়াইড, তো 2011-12-13 আমি ওয়ার্ক করি ওদের সাথে। তো ওয়ার্ক করার পরে মনে করেন 2015-তেই আমাকে রিকমেন্ড করা হয়। আমি বড় একটা জায়গাতে লাস ভেগাস থেকে আমি রিকমেন্ডেড হই গেমস অ্যান্ড অ্যামুজমেন্ট বোর্ডে অ্যাজ এ মেন্টর হিসাবে। সো ওইটা আমার জীবনে একটা বড় মোড় ঘুরায় দেয়। আসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আরটিভিকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান কথাগুলি শেয়ার করার জন্য। তো আমরা চাই বাংলাদেশের প্রফেশনাল বক্সিংয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাক এবং বাংলাদেশে সব বড় বড় খেলোয়াড় তৈরি হোক যারা একদিন বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াবে এবং বাংলাদেশ থেকে এমন একজন বক্সারও বের হয়ে আসুক যিনি আসলে অলিম্পিকে গিয়ে পদক নিয়ে আসবেন। দর্শক, আজকে আমাদের এই পর্যন্তই। আমরা কথা বলছিলাম জনাব আসাদুজ্জামানের সাথে। ওনার জানাচ্ছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বক্সিং, প্রফেশনাল বক্সিং কতটা আসলে সম্ভব, কি আসলে ওনার সামনে বাধা আছে, এই বিষয়গুলো উনি জানাচ্ছিলেন। তো আমরা আশা করব যে উনি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের বক্সিংকে এগিয়ে নিতে আসলে সফল হবেন, সেই আশায় আমরা রাখবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সাথেই থাকবেন।